হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে জলচক্র সম্পর্কে আলোচনা করব। তো এই জলচক্রটা বায়ুমণ্ডলের একটা অংশ, বা ধরো উচ্চ মাধ্যমিকে ক্লাস 11-এ বায়ুমণ্ডল বলে যে চ্যাপ্টারটা আছে তার মধ্যেও কিন্তু জলচক্র আছে। তো এই জলচক্র সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। জলচক্র কাকে বলে, এর বৈশিষ্ট্য, গুরুত্ব, উপাদান, এসবই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো অনেকটাই বুঝতে পারবে। তো দেখো, জলচক্র সম্পর্কে আলোচনা করতে গেলে যে সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে মোটামুটি করতে হবে সেগুলো আমি মোটামুটি লিপিবদ্ধ করে রেখেছি। তো প্রথমেই আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার জলচক্র কাকে বলে, জলচক্রের বৈশিষ্ট্যগুলি কী কী। তাহলে জলচক্র কথাটাকে আমরা ভাঙলেই দেখো প্রশ্নের মধ্যে উত্তর আছে যে জল প্লাস চক্র, অর্থাৎ যে চক্রাকার পদ্ধতিতে জলটা আবর্তিত হচ্ছে, অর্থাৎ জলের যে ভাণ্ডার আমাদের কাছে মোটামুটি থাকছে সেটিকেই আমরা জলচক্র বলতে পারি। তো দেখো এখানে তাই বলছে যে চক্রাকার পথে কঠিন অর্থাৎ বরফ, তরল অর্থাৎ জল এবং গ্যাসীয় অর্থাৎ জলীয় বাষ্প, এই তিন অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থার মধ্য দিয়ে জলের যে পরিবর্তনের মাধ্যমে যে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকছে, অর্থাৎ আমরা ব্যবহার করলেও জলটা যে শেষ হচ্ছে না একেবারেই, সেইটাই হচ্ছে তোমার জলচক্র। বুঝতে পেরেছো? তো এখানে তোমার জলচক্র যখনই আমরা ডেফিনেশন দেবো তখন তার এই দেখো এই ছবিটা এরকমভাবে তোমরা দিতে পারো, বা এই দেখো আমার কাছে এখানে একটা আরেকটা সহজ ছবি আছে। এই যে এরকমভাবে তোমার জলচক্রটা কাজ করছে। অর্থাৎ প্রথমে তোমার এই যে জলরাশি থেকে জল বাষ্পীভূত হচ্ছে সূর্যের তোমার আলোতে, এবং সেখানে মেঘের সৃষ্টি করছে, এবং মেঘ সৃষ্টি হওয়ার ফলে দেখো বৃষ্টি হচ্ছে, এবং নদীর মাধ্যমে সেই জল কিন্তু আবার তোমার সমুদ্রে এসে পড়ছে, এবং যখন প্রবাহিত হচ্ছে তখন কিন্তু ওই ভৌমজল ডিসচার্জ অর্থাৎ চুইসরণের মাধ্যমে কিন্তু তোমার কি হচ্ছে, তোমার মাটিতে অর্থাৎ মাটির নিচে কিন্তু জল কিছুটা যাচ্ছে, যেটা ভৌমজলকে রিচার্জ করছে। তাহলে এই পদ্ধতিতে অর্থাৎ আমাদের জলচক্রটা হচ্ছে। তাহলে দেখো জলচক্র যেখানে এখানে দেখো যে ইয়েটা বলছে, যে সূত্রটা বলছে যে জলচক্রর ক্ষেত্রে তোমার যে সমস্ত জিনিসগুলো মেনে চলতে হয়, যে পৃথিবীর জলের ভারসাম্য বজায় রাখার জন্য বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং শিলামণ্ডল, এই তিনটি ভৌগোলিক অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে জলরাশির যে চক্রবৎ আবর্তন ঘটে তাকে জলচক্র বলা হয়। সার্বিকভাবে বলা যায় পৃথিবীর জলমণ্ডল থেকে বাষ্পীভবন ও বাষ্পীয় প্রচ্ছেদনের মাধ্যমে গ্যাসীয় রূপে জলের বায়ুমণ্ডলের প্রবেশ, সেখান থেকে কঠিন, তরল অথবা গ্যাসীয় রূপে অধঃক্ষেপণ রূপে শিলামণ্ডলে পতন, এবং শিলামণ্ডলের মধ্য দিয়ে প্রবাহের মাধ্যমে জলমণ্ডলে ফিরে আসার গতিশীল চক্রকে জলচক্র বলা হয়। তাহলে এই কতগুলো তোমার জলচক্র আছে, এগুলোর মধ্যে তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা দিতে পারো। এবার দেখো জলচক্রের কিছু কিছু বৈশিষ্ট্য কী কী আছে। প্রথম হচ্ছে বিরামহীন পদ্ধতি। বিরাম মানে কি, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়া। তাহলে জলচক্রটা কিন্তু হচ্ছে একটা বিরামহীন পদ্ধতি, অর্থাৎ এটা কিন্তু অনবরত চলছে। 2 নম্বর কি, চক্রাকার আবর্তন, অর্থাৎ এর মধ্য দিয়ে জলের কঠিন, তরল এবং গ্যাসীয় রূপ পরিবেশের মধ্যে নিরন্তর আবর্তিত হচ্ছে। তারপর হচ্ছে নিয়ন্ত্রক, অর্থাৎ কোন কোন উপাদান দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়। কি কি বলতো? সৌরশক্তি, জলভাগ, বায়ুমণ্ডল, উদ্ভিদ, অধঃক্ষেপণ, ভূপ্রকৃতি, মৃত্তিকায় অনুপ্রবেশ, পৃষ্ঠপ্রবাহ ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই নিয়ন্ত্রকগুলো কিন্তু দেখবে আলাদা করে প্রশ্ন আসে যে জলচক্রের নিয়ন্ত্রকগুলি কী কী, তখন কিন্তু এইগুলোই তোমাকে একটু বড় আকারে পয়েন্ট আকারে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো বিস্তৃতি, সারা পৃথিবীব্যাপী সর্বত্র এই জলচক্র কার্যকরী হয়, তবে শুষ্ক এবং শীতল অঞ্চলের তুলনায় আর্দ্র অঞ্চলে কিন্তু জলচক্রের বেশি সক্রিয়। তারপর দেখো আবদ্ধ এবং মুক্ত পদ্ধতি। তাহলে এই যে জলচক্র আছে এটাকে দুটো পদ্ধতি হয়, একটা হচ্ছে আবদ্ধ এবং উন্মুক্ত পদ্ধতি। সারা পৃথিবীব্যাপী জলচক্র একটি আবদ্ধ প্রক্রিয়া, তবে কিছু কিছু ক্ষেত্রে শক্তির প্রবেশ, বায়ুমণ্ডলীয় পরিবর্তন এবং মানুষের ক্রিয়াকলাপ দ্বারা এটি উন্মুক্ত পদ্ধতিতে পরিণত হয়। এরপর দেখা আছে উপাদান, জলচক্রের পর্যায়ক্রমিক প্রধান উপাদানগুলি হলো বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, বাষ্পীয় প্রচ্ছেদন, ভূপৃষ্ঠ জলপ্রবাহ, অনুপ্রবেশ, ভিত্তিপ্রবাহ ইত্যাদি। এরপর দেখো অন্তঃ সংযোগ, জলচক্রের মাধ্যমে বায়ুমণ্ডল, সমুদ্র, হ্রদ, নদী, ভৌমজলের মধ্যে এক জটিল সংযোগ সাধন হয়ে থাকে। এরপর জলের উৎস, সামুদ্রিক জলই হলো জলচক্রের জলীয় বাষ্পের প্রধান উৎস। তাহলে দেখো সমুদ্রে যে জল আছে সেটাই কিন্তু বাষ্পীভবনের প্রধান উৎস, যেহেতু তোমার 3 ভাগ জলভাগ থাকছে আমাদের পৃথিবীতে। এছাড়াও স্থলভাগে জলাশয়, উদ্ভিদ সমূহ থেকে আগত বাষ্পীয় প্রচ্ছেদন, অর্থাৎ এটার পরিমাণটা কিছুটা কম। তারপরে উপচক্র, বিজ্ঞানী
ক্লাইমেন্টর এর মতে জলচক্রটি 3টি উপচক্রে বিভক্ত: প্রধান চক্র, ক্ষুদ্র চক্র এবং অভ্যন্তরীণ চক্র। এরপর দেখো এই ভাগগুলো সম্পর্কে আমি পরে আলোচনা করছি, প্রধান চক্র কোনটা, ক্ষুদ্র চক্র কোনটা এবং অভ্যন্তরীণ চক্র কোনটা। এরপর তো শক্তির যোগান বলছে বিকীর্ণ সূর্য শক্তি, এই সৌরশক্তি হচ্ছে জলচক্রের প্রধান শক্তির যোগান, হলো জলচক্রের প্রধান উৎস। এছাড়াও রয়েছে অণুর গতিশক্তি, জলের ঢালজনিত শক্তি ইত্যাদি। পর্যায় বলছে জলচক্রটি প্রধানত 3টি পর্যায়ে সম্পন্ন হয়: একটা হচ্ছে মহাসাগরীয় পর্যায়, বায়ুমণ্ডলীয় পর্যায় এবং মহাদেশীয় পর্যায়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানলাম, প্রায় 11টা বৈশিষ্ট্য। এই 11টা বৈশিষ্ট্যকে কিন্তু আমরা এবারে পরবর্তী যে আলোচনা করছি এই আলোচনাতে আমাদেরকে আরও বিস্তারিতভাবে জানতে হবে। এরপর দেখো যেটা আছে বলছে জলচক্রের আবর্তন হার কি। দেখো আমাদের যে জলচক্র, আমরা তো বলছি যে চক্রাকারে আবর্তিত হয়, কিন্তু এই কত দিনে এই চক্রটা সম্পন্ন হয় মোটামুটি একটা কি আমরা বলতে পারবো? সেই ধারণাটার জন্যই কিন্তু এখানে বলছে যে জলচক্রের আবর্তন হার, অর্থাৎ আজকে আমরা যে জলটাকে ব্যবহার করছি বা যে জলটা তোমার বৃষ্টিপাত রূপে পড়ছে বা বাষ্পীভূত হচ্ছে, সেটা কতদিন পরে আবার সেই বৃষ্টিপাত রূপে পড়বে বা বাষ্পীভূত হবে, এটাই বলছে। তা দেখো জলচক্রের আবর্তনের হার কোন জিনিসটা বলছে, যে নির্দিষ্ট সময়ধারার মধ্যে জলভাগ ও স্থলভাগ থেকে উত্থিত জলীয় বাষ্প বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পুনরায় বৃষ্টিরূপে পতিত হয়। ঠিক আছে, তাহলে পুনরায় যে বৃষ্টিরূপে পতিত হচ্ছে সেই সুনির্দিষ্ট সময়কে জলচক্রের আবর্তনের হার বলা হয়। বৈশিষ্ট্য কি? এটি স্থান এবং কালভেদে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা যদি ধরো কোনো একটা নির্দিষ্ট সময় যদি বলি, তাহলে সেটা কিন্তু সব জলের ক্ষেত্রে বা সব স্থানের জলের ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। অর্থাৎ স্থান ভেদে এবং তোমার সময় ভেদে কিন্তু এটা আলাদা আলাদা হয়। একটি আবর্তনকাল সম্পন্ন হতে 300 থেকে 4000 বছর পর্যন্ত সময় লাগে। অর্থাৎ মিনিমাম 300 বছর, যে জলটা ধরো আজকে বাষ্পীভূত হচ্ছে সেই জলটা পুনরায় বাষ্পীভূত হতে মিনিমাম 300 বছর সময় লাগবে, অথবা 4000 বছর, অর্থাৎ ম্যাক্সিমাম 4000 বছর পর্যন্ত সময় লাগতে পারে। উষ্ণযুগ এবং হিমযুগ দ্বারা এটি নিয়ন্ত্রিত হয়। উষ্ণযুগ বা হিমযুগ মানে কি? ধরো আমাদের যে পৃথিবীতে যে কতগুলো যুগে ভাগ করা হয়, আমরা যে এখন বসবাস করছি এটা হচ্ছে দুটো হিমযুগের মধ্যবর্তী একটা যুগ, অর্থাৎ মাঝের উষ্ণ যুগে আমরা বসবাস করছি। তো বলছে এইরকম যুগ দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রিত হয় যে জলটা আবার কতটা আবর্তিত হবে। তাহলে বুঝতে পারছো এটা কত সময় ধরে এই জিনিসটা হয়ে থাকে। আবর্তনের সময়সীমা হচ্ছে বার্ষিক 423 × 10⁻³ কিলোমিটার × 10⁻³ হারে বাষ্পীভবন ঘটলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পে পরিণত হতে পারে। জলের পূর্ণতার সময় 300 বছর ধরে অধঃক্ষেপণ হলে মহাদেশীয় জলভাণ্ডার পরিপূর্ণ হবে। শুষ্কতার সময় বর্তমান হারে বাষ্পীভবনের মাধ্যমে মহাসাগরের জলভাণ্ডারকে সম্পূর্ণ শুষ্ক করার জন্য 4000 বছরের বেশি সময় লাগবে। যাই হোক, এগুলো অনেক বৃহৎ স্কেলের এবং এগুলো আমরা জানলাম, কিন্তু এগুলো আমাদের কাজে যে কতটা লাগবে সে আমরাও জানি না। এবার দেখো জলচক্রের শ্রেণীবিভাগ। তাহলে দেখো জলচক্র যেটা আছে সেগুলোকে কিন্তু দুটো প্রধান শ্রেণীতে ভাগ করছে। একটা হচ্ছে প্রক্রিয়ার ভিত্তিতে, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার স্থানের ভিত্তিতে। প্রক্রিয়ার ভিত্তিতে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রধান চক্র, একটা ক্ষুদ্র চক্র এবং একটা অভ্যন্তরীণ চক্র, যেটা আমি তোমাদের বৈশিষ্ট্য যখন বললাম তখন পড়েছি। তাহলে প্রধান চক্র কোন জিনিসটাকে বলছে বলতো? বলছে সমুদ্রের জল বাষ্পীভূত হবে, বৃষ্টি হবে এবং ভৌম জল হিসাবে রিচার্জ হবে, এইটাকে বলছে তোমার প্রধান চক্র। অর্থাৎ সমুদ্রের জলের সঙ্গে এটা সম্পর্কযুক্ত, একদম ডাইরেক্ট, অর্থাৎ বৃহৎ আকারের একটা চক্র। ক্ষুদ্র কোনটা বলছে? যে ক্ষুদ্র স্থানের জল, অর্থাৎ ধরো আমরা যে স্থানে বসবাস করছি সেখানে কোনো পুকুর আছে, নদী আছে, সেই জলটাকে বলছে। সেই জলটা বাষ্পীভূত হবে, বৃষ্টি আকারে পড়বে এবং ভৌম জলকে রিচার্জ করবে, এটা হচ্ছে ক্ষুদ্র জলচক্র। আর অভ্যন্তরীণ জলচক্র হচ্ছে দেশের অভ্যন্তরের কোনো জলভাগ যখন বাষ্পীভূত হবে, বৃষ্টি হবে এবং ভৌম জলকে রিচার্জ করবে, এটা হচ্ছে অভ্যন্তরীণ জলচক্র। তাহলে 3টে প্রধান জলচক্র হচ্ছে প্রধান প্রক্রিয়ার ভিত্তিতে। আর স্থানের ভিত্তিতে কি কি আছে? স্থানের ভিত্তিতে আছে সমুদ্রের জলচক্র, মৃত্তিকার জলচক্র, নদী অববাহিকার জলচক্র, ভৌম জলচক্র এবং ভূপৃষ্ঠস্থ জলচক্র। তাহলে এই কতগুলো তোমার জলচক্র কিন্তু আমাদের পরিবেশের মধ্যে দেখা যায়। এবার দেখো এই জলচক্রগুলো সম্পর্কে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা কি কি জানতে পারবো সেটা একটু তোমাদের দেখাই। প্রথমে দেখো বলছে যে জলচক্রের যে ভাগটা আছে সেই জলচক্রের ভাগে আমাদের প্রথমের যেটা আছে সেটা হচ্ছে প্রক্রিয়ার ভিত্তিতে এবং তোমার দেখো জলচক্র সংগঠনের প্রক্রিয়ার উপর ভিত্তি করে। তাহলে প্রধান জলচক্র কোনটাকে বলছে? বলছে কোনো বৃহৎ পরিসর স্থানে যখন জলচক্রের প্রক্রিয়াটি সম্পন্ন হয় তখন তাকে প্রধান চক্র বলা হয়। এক্ষেত্রে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে বৃষ্টিপাত রূপে পতিত হয় এবং পরবর্তীতে পুনরায় পৃষ্ঠপ্রবাহ এবং ভ্রৌম জলপ্রবাহের মাধ্যমে জল সমুদ্রে গিয়ে
ফিরে গিয়ে জলচক্র সম্পাদন করে। তাহলে এটাই হচ্ছে তোমার প্রক্রিয়া, অর্থাৎ সমুদ্রের জলটা তোমার বাষ্পীভূত হচ্ছে, বৃষ্টিরূপে পড়ছে এবং আবার সমুদ্রে গিয়ে চক্রাকারে আবর্তিত হচ্ছে। ক্ষুদ্র চক্র কোনটাকে বলছে? বলছে অনেক সময় একটি প্রধান চক্রের মধ্যে অসংখ্য ক্ষুদ্র চক্র পরিলক্ষিত হয়। কোনো কোনো সময় স্থানীয় পরিসরে স্বল্প সময়ে বাষ্পীভবন প্রক্রিয়ার হার বৃদ্ধি পেলে তা দ্রুত ঘনীভূত না হয়ে অধঃক্ষেপণ ঘটায়, একে ক্ষুদ্র চক্র বলা হয়। এক্ষেত্রে জল সমুদ্র থেকে বাষ্পীভূত হওয়ার পর বায়ুমণ্ডল থেকে বৃষ্টি হিসাবে সরাসরি মহাসমুদ্রে এসে পড়ে। তাহলে এটা গেল তোমার ক্ষুদ্র চক্র। এবার অভ্যন্তরীণ জলচক্র কোনটা বলছে? কোনো দেশের অভ্যন্তরে জলভাগের জল বাষ্পীভূত হয়ে জলচক্র সম্পন্ন করলে তাকে অভ্যন্তরীণ জলচক্র বলা হয়। তাহলে এটা গেল তোমার অভ্যন্তরীণ জলচক্র। এবার দেখো বলছে জলচক্র সংগঠন স্থানের উপর ভিত্তি করে, সংগঠন যে স্থান হবে সেই স্থানের উপর ভিত্তি করে তোমার যেটা আছে সমুদ্রের জলচক্র। সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে পুনরায় সমুদ্রে অধঃক্ষেপণ রূপে পতিত হলে তাকে সমুদ্রের জলচক্র বলা হয়, একে গৌণ জলচক্রও বলা হয়। ঠিক আছে। 2 নাম্বার কি আছে? মৃত্তিকা জলচক্র। বৃহৎ পরিসর অঞ্চলে স্থলভাগ ও সমুদ্রের মধ্যে যে জলচক্র প্রক্রিয়া ক্রিয়াশীল তাকে মৃত্তিকা জলচক্র বলা হয়। সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে বায়ু দ্বারা তাড়িত হয়ে স্থলভাগের উপর অধঃক্ষেপণ রূপে ঘটলে কিছু জল বাষ্পীভূত বাষ্পীয় প্রস্বেদন, পরিশ্রবণ এবং পৃষ্ঠপ্রবাহ রূপে পুনরায় সমুদ্রে ফিরে জলচক্রটি সম্পন্ন করে। এবার নদী অববাহিকা জলচক্র কোনটাকে বলছে? বলছে নদীর জল বাষ্পের আকারে উপরে উঠে ঘনীভূত হয়ে নদী অববাহিকায় অধঃক্ষেপণ রূপে পতিত হলে তাকে নদী অববাহিকা জলচক্র বলা হয়। এবার দেখো ভৌম জলচক্র। বলছে পরিশ্রাবণ প্রক্রিয়ায় সঞ্চিত অভ্যন্তরস্থ ভৌম জল অ্যাকুইফার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদী বা সমুদ্রে গিয়ে মেশে। এই জল আবার বাষ্পীভূত হয়ে অধঃক্ষেপণ রূপে ঝরে পড়লে তার কিছুটা অংশ পুনরায় ভৌমজল হিসাবে সঞ্চিত হয়, তাকে ভৌম জলচক্র বলা হয়। সুতরাং ভৌম জল = অধঃক্ষেপণ মাইনাস বাষ্পমোচন প্লাস নদী কর্তৃক বাহিত জলের পরিমাণ প্লাস মৃত্তিকাস্থ জল। ঠিক আছে। আচ্ছা, ভূপৃষ্ঠস্থ জলচক্র বলছে অধঃক্ষেপণের কিছুটা অংশ পৃষ্ঠপ্রবাহ রূপে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হলে সূর্যের তাপে বাষ্পীভূত হয় ও ঘনীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টি বা তুষার রূপে ঝরে পড়ে, একে ভূপৃষ্ঠস্থ জলচক্র বলা হয়। সুতরাং ভূপৃষ্ঠের জল = অধঃক্ষেপণ মাইনাস বাষ্পীভবন প্লাস প্রস্বেদন প্লাস ভৌমজল প্লাস মাটির জল প্লাস হ্রদের জল। তাহলে এই হচ্ছে তোমার ভূপৃষ্ঠস্থ জলচক্র। তাহলে এই কতগুলো জলচক্র সম্পর্কে আমরা জানলাম। দেখো এই জলচক্রগুলো কিন্তু তোমার ছোট ছোট প্রশ্ন হিসাবে আসে, পুরো প্রশ্নটা কিন্তু একেবারে কখনোই আসে না, এবং এই ছোট ছোটোভাবে যদি আসে তাহলে তোমরা যাতে লিখতে পারো সেরকম করে কিন্তু তোমরা পড়াশোনাটা তোমাদেরকে করতে হবে। এরপর দেখো জলচক্রের উপাদান বা প্রক্রিয়াগুলি কী কী। দেখো উপাদান যা প্রক্রিয়া তাই, একই জিনিস। তাহলে ধরো যদি আসে উপাদানগুলি কী কী বা প্রক্রিয়াগুলি কী কী, তাহলে কিন্তু দুটো জিনিস কিন্তু একই হবে। তাহলে জলচক্রের উপাদান কী কী আছে? এই যে অধঃক্ষেপণ, ঘনীভবন, বাষ্পীভবন, এই সবই হচ্ছে তোমার জলচক্রের উপাদান। দেখো কী বলছে? বলছে জলচক্র উপাদানের বলছে জলচক্রকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় বেশ কতগুলি প্রক্রিয়া জলচক্রের ধারাকে অব্যাহত রেখেছে, অর্থাৎ যেগুলো একে চালু রেখেছে। এই প্রক্রিয়াগুলিকেই জলচক্র গঠনকারী উপাদান বলা হয়। এই জলচক্র গঠনকারী উপাদানগুলি হলো, প্রথমেই দেখা আছে বাষ্পীভবন বা ইভ্যাপোরেশন। তাহলে ইভ্যাপোরেশন কোন জিনিসটাকে বলছে? বাষ্পীভবন মানে জলের গ্যাসীয় অবস্থাটা হচ্ছে তোমার বাষ্পীভবন। মানে যে প্রক্রিয়ায় জল বাষ্পে রূপান্তরিত হয় তাকে বাষ্পীভবন বলে। মূলত সূর্যতাপে সাগর, মহাসাগর, নদী, খাল, বিল, জলাশয়ে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। পৃথিবীর মোট বাষ্পীভবনের 84% সাগর মহাসাগর থেকে, অবশিষ্ট 16% তোমার মাটি, জলাশয়, ভৌমজল, উদ্ভিদের বাষ্পমোচন এবং পতিত অধঃক্ষেপণের অংশ থেকে বায়ুমণ্ডলে যুক্ত হয়। এই বাষ্পীভবন প্রক্রিয়ায় জলচক্রের সূত্রপাত হিসাবে গ্রহণ করা হয়। বায়ুর উষ্ণতা, চাপ, বায়ুপ্রবাহ, জলভাগের উপরিতলের ক্ষেত্রফল, অক্ষাংশগত অবস্থান, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি বিষয়ের উপর বাষ্পীভবনের মাত্রা নির্ভর করে। তাহলে দেখো এটা যে তোমার আছে জলচক্রের, এই যে তোমার ছবিটা আছে এখানে দেখা যাচ্ছে, দেখো এই যে সমুদ্রের জল যেটা আছে এটা যে বাষ্পীভূত হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রথম প্রক্রিয়া। অর্থাৎ এইটাকে কিন্তু তোমার যদি জলচক্রের শুরু যদি বলতে যাও তাহলে কিন্তু এই 1 নাম্বার অর্থাৎ ইভ্যাপোরেশন দিয়েই কিন্তু জলচক্রটা শুরু হচ্ছে। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে তোমার ঘনীভবন অর্থাৎ কনডেনসেশন বা মেঘের সৃষ্টি। এই দেখো এই তো জলীয় বাষ্প তোমার বাষ্পীভূত হয়ে কি হচ্ছে, এই দেখো মেঘের সৃষ্টি করছে। অর্থাৎ যখনই এটা সূর্যের আলোকে গ্যাসীয় হয়ে যখন উপরে উঠে যাচ্ছে তখন উপরে কিন্তু তাপমাত্রা কম। এই তাপমাত্রা কম হওয়ার জন্য উপরে কি হচ্ছে, তোমার বাষ্পীয় অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা থেকে এখানে
কঠিন অবস্থায় এসে মেঘের সৃষ্টি করছে। বুঝতে পেরেছো? তাহলে ঘনীভবন কোনটাকে বলছে? বলছে যে প্রক্রিয়ায় বা জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় তাকে ঘনীভবন বলে। বাষ্পীভবনের ফলে জলীয় বাষ্প বায়ুতে যুক্ত হয়ে ঊর্ধ্বগামী হয়। উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে এই জলীয় বাষ্প বায়ুস্থিত ধূলিকণা, লবণকণা, খনিজ কণা প্রভৃতি জলাকর্ষী কণাকে আশ্রয় করে ঘনীভূত হয় এবং জলকণায় পরিণত হয়। তাহলে উপরে গিয়ে কিন্তু এটা কি হচ্ছে? ধূলিকণা, লবণকণা ইত্যাদির আশ্রয় কি হচ্ছে? তোমার জলকণায় পরিণত হচ্ছে। তবে উষ্ণতা 0 ডিগ্রির কম হলে জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় তরল অবস্থায় প্রাপ্ত না হয়ে সরাসরি কঠিন অবস্থায় প্রাপ্ত হয়। অর্থাৎ তোমার যদি উষ্ণতা খুবই কম থাকে তখন এটা কিন্তু তরল অবস্থায় সৃষ্টি না করে একেবারে তোমার কঠিন অবস্থা প্রাপ্ত হয়। যখন তরল অবস্থায় হয় তখন আমাদের বৃষ্টি হয়, আর যদি কঠিন অবস্থা হয় তখন আমাদের শিলাপাত হয়। বুঝতে পেরেছ? শিলাবৃষ্টি যেটা আমাদের মাঝে মাঝে হয়ে থাকে। জলীয় বাষ্পের ঘনীভূত রূপগুলির মধ্যে প্রধান হলো মেঘ। এছাড়া রয়েছে তোমার শিশির, তুহিন, কুয়াশা, রাইম প্রভৃতি। দেখো এই জিনিসটা বুঝতে গেলে তোমাকে ঘনীভবন এবং অধঃক্ষেপণ এই দুটো জিনিসকে তোমাদের জানতে হবে। ঘনীভবন মানে যেটা উপরে থাকবে, অধঃক্ষেপণ মানে যেটা নিচে পড়বে। মেঘ হচ্ছে ঘনীভবন, বৃষ্টি হচ্ছে তোমার অধঃক্ষেপণ। ঠিক আছে? ঠিক একই রকম এখানে যে শিশির, তুহিন, কুয়াশা, রাইম এই যে বলছে এগুলো সবই হচ্ছে তোমার ঘনীভবনের রূপ। এটা কিন্তু নিচে পড়ে না, ঘনীভূত হয়ে নিজের জায়গাতেই স্থির থাকে। যখন এটা মাধ্যাকর্ষণ শক্তিটা নিচে পড়ে তখন সেটাকে বলছে অধঃক্ষেপণ। এবার দেখো বাষ্পীভবন ও অধঃক্ষেপণ জলচক্রের এই প্রধান দুটি প্রক্রিয়ার মধ্যেকার যোগসূত্র হলো ঘনীভবন। ঠিক আছে? তাহলে বাষ্পীভবন এবং অধঃক্ষেপণের মাঝে যেটা আছে সেটা হচ্ছে তোমার ঘনীভবন। এবারে তো অধঃক্ষেপণ। তাহলে ঘনীভবনটা আমরা বাষ্পীভবন জানলাম, ঘনীভবন জানলাম, এর অধঃক্ষেপণ অর্থাৎ বৃষ্টি, প্রেসিপিটেশন হচ্ছে বায়ুস্থিত জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে সৃষ্ট জলকণা ও তুষারকণা মাধ্যাকর্ষণ শক্তির টানে। ঠিক আছে? মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন ভূপৃষ্ঠে ঝরে পড়ে তখন তাকে অধঃক্ষেপণ বলে। অধঃক্ষেপণের রূপগুলি কী কী বলতো? বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত, স্লিট, গ্লেজ প্রভৃতি হচ্ছে তোমার অধঃক্ষেপণের রূপ। বায়ুমণ্ডল থেকে যে পরিমাণ জল বাষ্পীভূত হয় অধঃক্ষেপণের দ্বারা সেই পরিমাণ জলই পৃথিবীতে ফিরে এসে জলচক্রের ভারসাম্য রক্ষিত হয়। তাহলে এটাই হচ্ছে তোমার যে পরিমাণ জল বাষ্পীভূত হয়ে উপরে উঠলো সেই পরিমাণ জল বাষ্পীভূত এই অধঃক্ষেপণের মাধ্যমে তোমার আমাদের ভূপৃষ্ঠে আবার ফিরে এলো। এরপর দেখো রোধন বা ইন্টারসেপশন। তাহলে এইখানে দেখো যে কতগুলো আছে। প্রথমে হচ্ছে তোমার ইভ্যাপোরেশন। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে ট্রান্সপিরেশন, মানে উপরে উঠলো অর্থাৎ এটা বাষ্পভবন, বাষ্পমোচন। ঠিক আছে? বাষ্পমোচন এবং ইভাপোরেশনের মাধ্যমে জল উপরে উঠে মেঘের সৃষ্টি করছে, এবং মেঘের সৃষ্টি করতে ফলে মেঘ থেকে তোমার প্রেসিপিটেশন হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই জল আবার নদীর মাধ্যমে এসে আবার সমুদ্রে পড়ছে। তাহলে এই যে একটা চক্রাকার পদ্ধতি, এই জিনিসটাকে বলছে তোমার জলচক্র। এরপর দেখো রোধন বা ইন্টারসেপশন কোনটাকে বলছে? হচ্ছে বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি অধঃক্ষিপ্ত বস্তুগুলি সম্পূর্ণরূপে ভূপৃষ্ঠে পতিত হয় না। ভূপৃষ্ঠে পৌঁছাবার আগে এর কিছু অংশ উদ্ভিদ, ঘরবাড়ি প্রভৃতি দ্বারা বাধাপ্রাপ্ত ও শোষিত হয়। এই প্রক্রিয়াকে রোধন বলে। অর্থাৎ রোধ, আমাদের ধরো কোনো একটা জায়গাতে যদি ধরো একটা ডোবার মধ্যে জল থাকছে, সেই জলটা কিন্তু কোথাও বেরোতে পারছে না, তাহলে কি হচ্ছে? ওই জায়গাতেই সেটা শুষে নিচ্ছে এবং ভৌম জলকে রিচার্জ করছে। বুঝতে পেরেছো? এই জিনিসটাকেই বলছে তোমার রোধন। অধঃক্ষিপ্ত পদার্থ রোধিত হওয়ার পর এর কিছু অংশ তৎকালীন জলীয় বাষ্পে পরিণত হয় এবং অবশিষ্টাংশ ভূপৃষ্ঠে পতিত হয়। তাহলে এই হচ্ছে ব্যাপার। কিছুটা অংশ তোমার ইভাপোর হয়ে যায়, বাকি অংশটা তোমার ওই ভৌম জলকে রিচার্জ করছে। এটা দেখো বলছে শোষণ, হ্যাঁ, অ্যাবসর্পশন। বলছে ভূপৃষ্ঠ পতিত হওয়ার পর বৃষ্টির জলের কিছু অংশ মাটির কণাগুলির দ্বারা আত্মভূত হয়, একে শোষণ বলা হয়। এর ফলে মাটি আর্দ্র হয়। শোষিত হওয়ার পর অবশিষ্ট জল পৃষ্ঠ জলপ্রবাহ আকারে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়। 5 নম্বর বলছে বাষ্পীয় প্রস্বেদন, হ্যাঁ, ইভ্যাপো ট্রান্সপিরেশন। অর্থাৎ এই যে তোমার যেটা তোমার ওই ইয়ের দ্বারা হয়, উদ্ভিদ দ্বারা যেটা হয়। ঠিক আছে? এই যে দেখো এখানে দেওয়া আছে ট্রান্সপিরেশন, এই যে ইভ্যাপো ট্রান্সপিরেশন, এই জিনিসটাকে বলছে। অর্থাৎ বাষ্পীভবন যেটাকে বলছে যে তোমার উদ্ভিদ মাটি থেকে শিকড়ের সাহায্যে জল শোষণ করে এবং পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্প আকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, একে প্রস্বেদন বলা হয়। ঠিক আছে? কোনো অঞ্চলে সূর্যতাপে জলের বাষ্পীভবন এবং উদ্ভিদের প্রস্বেদন, এই দুটি প্রক্রিয়া যা বায়ুমণ্ডলে জলীয় বাষ্পে যোগান দেয় তাদের একত্রে বাষ্পীয় প্রস্বেদন, ইভ্যাপো ট্রান্সপিরেশন বলে। প্রকৃতপক্ষে জলচক্র জলের ঘাটতি মেটাতে বাষ্পীয় প্রস্বেদন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে এই গেল। এবার দেখো আছে অনুশ্রবণ বা
তোমার ইনফিল্টারেশন এবং চুয়ানো বা পার্কুলেশন, এটাতে কি হয়, ভৌমজল রিচার্জ হয়। ঠিক আছে, বলছে অধক্ষেপণের মাধ্যমে ভূপৃষ্ঠে যে জল এসে পৌঁছায় তা মাটির বা শিলার প্রবেশতার মধ্য দিয়ে চুইয়ে নিচে নামে, একে অনুশ্রাবণ বা পরিশ্রবণ বলে। এর ফলে ভৌমজলের ভাণ্ডার সমৃদ্ধ হয়। নিচে সম্পৃক্ত স্তরের ঢাল অনুসারে এই জল ধীরে ধীরে প্রবাহিত হয়ে প্রথমে নদীতে পরে সাগরে পৌঁছায়, তাই অনুশ্রাবণ জলচক্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে দেখো যেটা আছে জলীয় মাটির জলসঞ্চয়। মাটির জলসঞ্চয় বলছে শোষণ এবং চুয়ানো প্রক্রিয়ায় মাটি আর্দ্র হয়ে পড়ে। আর্দ্র মাটির বিভিন্ন কণার মধ্যবর্তী রন্ধ্র পরিসরে জল সঞ্চিত হয়। এই জল অন্তঃপ্রবাহের মাধ্যমে কিংবা বাষ্পীভবনের মাধ্যমে জলচক্রে অংশগ্রহণ করে। নেক্সট হচ্ছে কৌশিক প্রক্রিয়া, বলছে যে প্রক্রিয়ায় মৃত্তিকার অভ্যন্তরের জল অনুচ্ছিদ্রের মধ্য দিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসে তাকে কৌশিক প্রক্রিয়া বলা হয়। হ্যাঁ, এটা কি বলতো, এটা হচ্ছে মাধ্যাকর্ষণের বিপরীতে জল, অর্থাৎ যে জলটা উপরের দিকে উঠে সেটাকে বলছে কৌশিক প্রক্রিয়া। কৌশিক প্রক্রিয়ায় উপরে উঠে আসা জল সূর্যতাপে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে ফিরে যায়। এইভাবে কৌশিক প্রক্রিয়া জলচক্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তারপর দেখো আছে তোমার ভৌম জল, মানে গ্রাউন্ড ওয়াটার, বলছে জলচক্র গঠনকারী এটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভৌমজল। ভূপৃষ্ঠের নিচে মাটি, রেগোলিথ কিংবা শিলারন্ধ্রের মধ্যে যে জল সম্পৃক্ত অবস্থায় পাওয়া যায় তাকে ভৌমজল বলে। আর্দ্র ঋতুতে ভৌমজলের পরিমাণ বৃদ্ধি পায় এবং শুষ্ক ঋতুতে হ্রাস পায়। এই জল ধীরে ধীরে প্রবাহিত হয়ে নদী কিংবা সমুদ্রে মিশে জলচক্রে অংশগ্রহণ করে। ঠিক আছে, এখন ধরো আমাদের ভৌমজলের ব্যবহার, এই যে আমরা সাবমার্সেল ব্যবহার করছি, এটা ব্যবহারের ফলে কি হচ্ছে, ভৌমজলের ব্যবহার কিন্তু খুবই বেশি বেড়ে গেছে। এটার মাধ্যমে চাষ করা হচ্ছে, মানুষের প্রয়োজনীয় জলের যোগান দেওয়া হচ্ছে, কিন্তু এর লেয়ার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এরপর দেখো জলপ্রবাহ বা রান অফ, বলছে অধক্ষেপণের রোধন, বাষ্পীভবন, চুয়ানো, শোষণ, আত্মভূতকরণ প্রভৃতি প্রক্রিয়ায় প্রাথমিক অপচয়ের পর যে জল পৃথিবী পৃষ্ঠে ভূমির ঢাল অনুসারে নিষ্কাশিত হয় তাকে জলপ্রবাহ বলে। জলপ্রবাহের মাধ্যমে জল নদীর দিকে কিংবা সরাসরি সমুদ্রে পতিত হয়ে জলচক্র গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাহলে এই হচ্ছে তোমার জলচক্রের উপাদান বা জলচক্রের প্রক্রিয়া। নেক্সট কি আছে দেখো, বলছে জলচক্রের পর্যায়গুলি কি কি। তাহলে জলচক্রের পর্যায়, তিনটে পর্যায় সম্পর্কে বলেছিলাম। একটা হচ্ছে মহাসাগরীয় পর্যায়, একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় পর্যায় এবং একটা হচ্ছে মহাদেশীয় পর্যায়, অর্থাৎ তিনটি স্তর থাকে জলচক্রের। মহাসাগরীয় পর্যায় কোনটিকে বলছে বলতো, মহাসাগরীয় পর্যায় হচ্ছে জলচক্রে জলের প্রধান উৎস হচ্ছে মহাসাগর। এই মহাসাগর পর্যায়ে জলচক্রের সূচনা করে। তারপরে কি বলছে দেখো, সূচনা হয়। এর বৈশিষ্ট্য কি বলছে, এটি পৃথিবীর বৃহত্তম জলের আধার। 2 হচ্ছে এখান থেকেই সৌরশক্তির প্রভাবে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলকে পরিপূর্ণ করে। 3 হচ্ছে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে লীন তাপ। 4 হচ্ছে তোমার কি জলের পরিমাণ, আয়তন, লবণতা, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর গতি বাষ্পীভবনকে নিয়ন্ত্রণ করে। বাষ্পীভবনের বন্টন কি বলছে, ট্রেওয়ার্থার মতে 20 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে বাষ্পীভবন 60%, কিন্তু 35% উত্তর দক্ষিণ অক্ষাংশে প্রায় 40%। এবারে বায়ুমণ্ডলীয় পর্যায় বলছে পৃথিবীর মহাদেশ এবং মহাসাগরের জলভাগ থেকে জল বাষ্পীভূত হওয়ার পর বায়ুমণ্ডলে প্রবেশ করলে তখন তা বায়ুমণ্ডলীয় পর্যায় নামে পরিচিত। এর বৈশিষ্ট্য কি বলছে, বায়ুমণ্ডলে জল কঠিন তরল গ্যাসীয় রূপে অবস্থান করে। 2 কি আর্দ্র বায়ু বিভিন্ন প্রক্রিয়ায় শীতল হয়ে ঘনীভূত হয়। 3 হচ্ছে ঘনীভবনের পর জলীয় বাষ্প সূক্ষ্ম জলকণা ও তুষারকণায় পরিণত হয়। 4 হচ্ছে সবশেষে তা পুনরায় বায়ুমণ্ডল থেকে বৃষ্টি তুষারকণা রূপে মহাসাগর ও মহাদেশে পতিত হয়। ঠিক আছে, এবার দেখো এই ঘনীভবনের প্রক্রিয়া বলছে 2 ধরনের প্রক্রিয়া আছে, একটা রুদ্ধতাপ প্রক্রিয়া, একটা হচ্ছে অবরুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়াতে কি বলছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বগামী হয়ে চাপের হ্রাস ঘটে এবং পরে প্রসারিত এবং শীতল হয়ে ঘনীভূত হয়। আর কি অবরুদ্ধতাপ প্রক্রিয়া কোনটা বলছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বে না উঠে অন্য বিভিন্ন কারণে যথা বিকিরণ, পরিবহন বা শীতল বাতাসের সঙ্গে মিশে ঘনীভূত হয়। এটা গেল তোমার বায়ুমণ্ডলের পর্যায়। এবার মহাদেশীয় পর্যায়ে কি বলছে, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই পর্যায়ে জল পরিবেশের সমস্ত জৈব অজৈব উপাদান তথা মানুষ পরিবেশকে বিশেষভাবে প্রভাবিত করে। এর বৈশিষ্ট্য কি, 1 নম্বর বলছে এখানে সমস্ত জৈব ও অজৈব উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নেয়। 2 এটি মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কার্যকলাপে সহায়তা করে। 3 হচ্ছে ভূমির গঠন এবং বিবর্তনে মুখ্য ভূমিকা নেয়। 4 হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর নানা শারীরবৃত্তীয় কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই হচ্ছে তোমার আমাদের জলচক্রের পর্যায়। এবার এখানে দেখো তোমার সমস্ত পর্যায়কে, অর্থাৎ এই 3টে পর্যায়কে এখানে কীভাবে রিলেট করছে সেটা একটা ছক কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এখানে আছে বায়ুমণ্ডলীয় পর্যায়, তারপরে দেখো এখানে আছে মহাদেশীয় পর্যায় এবং এখানে আছে মহাসাগরীয় পর্যায়, অর্থাৎ তিনটে জায়গাতে আছে। দেখো 1, 2,
3। এবারে এইগুলোর মাধ্যমে কী হচ্ছে, মহাসাগর থেকে তোমার বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলীয় পর্যায়ে যাচ্ছে, আর মহাদেশীয় থেকেও বাষ্পীভূত হয়ে বা প্রচ্ছেদন হয়ে তোমার এখানে বাষ্পীভবনের সঙ্গে প্রচ্ছেদনটা যুক্ত হয়েছে, যেহেতু এখানে তোমার স্বাভাবিক উদ্ভিদ আছে, বুঝতে পেরেছো। তাহলে স্বাভাবিক উদ্ভিদের জন্য এখানে বাষ্পীভবন প্লাস প্রচ্ছেদন দুটো যুক্ত হয়ে বায়ুমণ্ডলে যাচ্ছে, এবং বায়ুমণ্ডলে তোমার অধক্ষিপ্ত হয়ে পরে তোমার আবার মহাদেশে এবং মহাসাগরে পড়ছে, এবং এই দুটোর থেকে আবার তোমার ভৌম জলটা রিচার্জ হচ্ছে, বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে এইগুলোর মধ্যে সম্পর্ক। তাহলে এই গেল তোমার 3টে পর্যায় সম্পর্কে বর্ণনা। এরপর দেখো আমাদের যেটা আছে, বলছে পরিবেশে জলচক্রের গুরুত্ব লেখো। দেখো এইটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন, জলচক্রের গুরুত্ব, অর্থাৎ জলচক্র না থাকলে আমাদের কি অসুবিধা হতো, অর্থাৎ আমরা যে জলের যে একটা সরবরাহ পাচ্ছি ক্রমশ, এই জিনিসটা কিন্তু আমরা পেতাম না। তাহলে এই গুরুত্বটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে দেখো কি বলছে, যে ভৌত সমুদ্র এবং ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে জলের সঞ্চালন এবং পুনরায় সমুদ্র এবং ভূপৃষ্ঠে ফিরে আসার প্রক্রিয়াকে জলচক্র বলা হয়। পৃথিবীতে যে 4টি প্রধান জৈব ভূরাসায়নিক চক্র আছে তাদের মধ্যে জলচক্র অন্যতম গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা সহ বিভিন্ন প্রাকৃতিক এবং মানবিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি হলো এই জলচক্র। জলবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে জলচক্রের গুরুত্ব বিভিন্ন রকম। একটা হচ্ছে তোমার ভৌত পরিবেশের উপর জলচক্রের গুরুত্ব, আর একটা হচ্ছে জৈব পরিবেশের উপর বা জীবজগতের উপরে জলচক্রের গুরুত্ব। তাহলে প্রথমে পরিবেশের উপরে গুরুত্ব, তারপর জীবজগতের উপরে গুরুত্ব। তাহলে প্রথমে পরিবেশের উপরে গুরুত্বটা আমরা কি দেখো, প্রথম হচ্ছে মহাদেশ এবং মহাসাগরের মধ্যে জলীয় পদার্থের বিনিময়, এটা হচ্ছে প্রথম। হচ্ছে পৃথিবীর মোট জলভাগের ধরো 70% হচ্ছে মহাসাগর, আর তোমার 30% হচ্ছে তোমার মহাদেশের অন্তর্গত। বিভিন্ন নদী কিংবা সরাসরি পৃষ্ঠপ্রবাহের মাধ্যমে জল অবিরত মহাসাগরে চলে গেলে মহাদেশগুলি জনশূন্য হয়ে পড়তো। এই জন্য উভয়ের মধ্যে জলীয় পদার্থের বিনিময় হওয়া অত্যাবশ্যক। জলচক্রের মাধ্যমে মহাসাগরের বাষ্পীভূত জলীয় পদার্থ মহাদেশের দিকে এসে এই ঘাটতি পূরণ করে। এই জন্য মহাসাগরে অধক্ষেপণের চেয়ে বাষ্পীভবন অনেক বেশি হয়, এবং মহাদেশে বাষ্পীভবনের চেয়ে অধক্ষেপণ অনেক বেশি হয়, ঠিক আছে। অর্থাৎ বাষ্পীভবন তোমার বেশি হচ্ছে তোমার মহাসাগরে, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বেশি স্থলভাগে, বুঝতে পেরেছো। এটাই হচ্ছে মুদ্রা কথা। এরপর 2 নম্বর কি, বিভিন্ন অক্ষাংশের মধ্যে জলীয় পদার্থের বিনিময়। হচ্ছে কতিপয় অক্ষাংশীয় অঞ্চলে অধক্ষেপণের চেয়ে বাষ্পীভবনের পরিমাণ বেশি, আবার কতিপয় অক্ষাংশে বাষ্পীভবনের চেয়ে অধক্ষেপণের পরিমাণ বেশি। বিভিন্ন অক্ষাংশের মধ্যে এই ঘাটতি জলচক্রের মাধ্যমে জলীয় পদার্থের বিনিময় দ্বারাই পূরণ হয়। এবার অধক্ষেপণের সুষম বন্টন, অর্থাৎ প্রকৃতির জাদুকাঠি হচ্ছে জলচক্র, যার মাধ্যমে প্রকৃতি পৃথিবী জুড়ে অধক্ষেপণের সুষম বন্টন ঘটিয়ে জলের সমতা রক্ষা করে চলেছে। 4 নম্বর হচ্ছে মাটির আর্দ্রতা বজায়। ওই যে অধক্ষেপণের জল মাটির রন্ধ্রপথে প্রবেশ করে মাটিকে আর্দ্র রাখে। মাটির এই আর্দ্রতায় সমগ্র জীবকুলের রক্ষা কবচ। জলচক্র মাটির এই আর্দ্রতা বজায় থাকাকে সুনিশ্চিত করে। 5 নম্বর হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। বলছে আবহাওয়া এবং জলবায়ুর প্রধান উপাদান হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতিকে জলচক্র নিয়ন্ত্রণ করে। এই সকল উপাদানগুলির অস্তিত্ব বজায় থাকার প্রধান কারণ হলো জলের বিভিন্ন অবস্থায় চক্রাকার আবর্তন। এই জলচক্র বিঘ্নিত হলে জলবায়ুর ওপর সুদূর প্রসারী প্রভাব পড়বে। তারপর দেখো ভৌম জলস্তর গঠন। বলছে অধক্ষেপণের পর জল চুইয়ে ভূপৃষ্ঠের নিচে শিলাস্তরের মধ্যে ভৌম জলের স্তর গঠন করে। জলচক্রের মাধ্যমে এই জলভাণ্ডার অক্ষুণ্ণ থাকে। 7 নম্বর হচ্ছে ভূমিরূপের বিবর্তন। বলছে আবহবিকার, ক্ষয়ীভবন, অগ্নিভবন প্রভৃতি ভূমিরূপ বিবর্তনকারী প্রক্রিয়ার প্রধান উপাদান হলো জল। নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌম জল প্রবাহ প্রভৃতি সকল ভূমিরূপ সৃষ্টি এবং বিবর্তনকারী শক্তিগুলির কার্যকারিতা জলচক্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর 8 নম্বর হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র সম্পাদন। হচ্ছে প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে বায়োজিওকেমিক্যাল চক্রটি মূলত 2টি চক্রের উপর প্রতিষ্ঠিত, যথা গ্যাসীয় চক্র এবং সেডিমেন্টারি চক্র। এই উভয় চক্রের দ্বারাই কিন্তু কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন প্রভৃতি বিভিন্ন গ্যাস, এছাড়া সালফার, ফসফরাস প্রভৃতি নানা ধরনের খনিজ লবণ যে কোনো বাস্তুতন্ত্রে চক্রাকারে আবর্তিত হয়ে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রেখে জীবনধারার উপযুক্ত পরিবেশ গড়ে তোলে। এরপর দেখো মৃত্তিকা গঠন। এই জলচক্র থেকে কীভাবে মৃত্তিকা গঠিত হয়। যে কোনো অঞ্চলের মৃত্তিকা গঠনের পিছনে মূল 2টি পদ্ধতি কাজ করে, যার উপর মৃত্তিকা গঠন, মৃত্তিকার বিভিন্ন রাসায়নিক ধর্ম, মৃত্তিকার গঠন, বুনন, পুষ্টিমৌল ইত্যাদি যাবতীয় বৈশিষ্ট্যগুলি সেই অঞ্চলের জলের যোগান তথা জলচক্র এর উপরেই বেশিরভাগ নির্ভরশীল। এবার দেখো তোমার জীবজগতের উপরে জলচক্রের গুরুত্ব, অর্থাৎ আমাদের উপরে। প্রথমে বলছে জীবজগতের অস্তিত্ব রক্ষা। বলছে জলের অপর নাম জীবন। পৃথিবীর প্রতিটি জীব বা জীব বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান হলো জল, অর্থাৎ সমস্ত জীবের সৃষ্টি ধারক বাহক হচ্ছে জল। পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি জলেই হয়েছিল।
আমাদের শরীরের অধিকাংশই জল, প্রায় 70% জল, বুঝতে পেরেছো, দ্বারা গঠিত। জলচক্র জীবজগতের জল সরবরাহের প্রধান মাধ্যম। এবার দেখো পানীয় জলের সরবরাহ। সমুদ্রের লবণাক্ত জল জলচক্রের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে স্বাদু বা মিষ্টি জলের পানীয় জলে পরিণত হয়। এই জল বৃষ্টির নদী, নালা, ঝর্ণা, ভৌমজলের মাধ্যমে প্রতিটি জীবের কাছে পৌঁছায়। এরপর দেখো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। যে বাস্তুতন্ত্রের প্রধান ভিত্তি হচ্ছে উদ্ভিদ জগৎ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে উদ্ভিদ মূল দ্বারা মাটি থেকে জল শোষণ করে এই জলচক্রেই দান। উদ্ভিদের তৈরি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রের সকল জীবের মধ্যে ছড়িয়ে পড়ে, অর্থাৎ জলচক্র পরোক্ষভাবে খাদ্যের যোগানের মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে চলেছে। এরপর দেখো বনভূমি সৃষ্টি। বলছে আর্দ্র মাটি উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধিতে সহায়ক প্রক্রিয়ায় পৃথিবীর আর্দ্র অঞ্চলগুলিতে নিরক্ষীয় অঞ্চলে বনভূমি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। মাটির এই আর্দ্রতা সম্পূর্ণরূপে জলচক্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। তাই শুষ্ক অঞ্চলের বনভূমির বিস্তার কিন্তু অনেক কম। এরপর দেখো বলছে জীব বৈচিত্র্যের সৃষ্টি। বলছে প্রতিটি জীবের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের জন্য জলের প্রয়োজন হয়, তাই জলের প্রাপ্তি জলচক্রকে নিয়ন্ত্রণ করে, জলের প্রাপ্যতার উপর ভিত্তি করে। প্রতিটি উদ্ভিদ তথা প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্য তৈরি হয়। এই সকল বৈশিষ্ট্যই জীবের জন্য জীব বৈচিত্র্য সৃষ্টি করে। যেমন জলজ জীব, মরু অঞ্চলের জীবের সম্পূর্ণ ভিন্ন বৈচিত্র্য সৃষ্টির জন্য জলই দায়ী। এরপর দেখো মানব সভ্যতার উন্নতি এবং খাদ্যের নিরাপত্তা। বলছে যে কৃষিকাজ, মৎস্য চাষ, পরিবহন প্রভৃতি অর্থনৈতিক ক্রিয়াকলাপের উন্নতি মানব সভ্যতার উন্নতি চাবিকাঠি। এই সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ বিশেষত কৃষিকাজ, মৎস্য চাষ, জলপথ পরিবহন এবং বিভিন্ন ধরনের শিল্প সম্পূর্ণরূপে জলনির্ভর। পৃথিবীব্যাপী কৃষিকার্যের প্রয়োজনীয় জলসেচ এবং জলের সরবরাহ ঘটিয়ে খাদ্যের যোগানকে সুনিশ্চিত করে এবং সুস্থায়ী কৃষি গড়ে তুলতেও জলচক্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা। বলছে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে লবণতা বৃদ্ধি পায়। এই লবণতা ক্রমশ বৃদ্ধি পেলে সামুদ্রিক জীবকুলের অস্তিত্ব সংকটময় হয়ে পড়তো, কিন্তু তা হয় না, কারণ জলচক্রের মাধ্যমে অধঃক্ষেপণ দ্বারা নদী এবং ভূপৃষ্ঠ জলপ্রবাহ দ্বারা মিষ্টি জলের অনবরত সমুদ্রে মিশছে। ফলে সমুদ্র জলের লবণতা কখনোই মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পায় না। এবার খরা এবং বন্যার সৃষ্টি। ওই স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত কোনো অঞ্চলে খরা পরিস্থিতির সৃষ্টি করে, আবার কখনো কখনো স্বাভাবিকের চেয়ে অধিক বৃষ্টিপাত বন্যার সৃষ্টি করে। জলচক্রের বিরূপ প্রতিক্রিয়ার ফলে এইরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। আর দেখো সবশেষে আছে বিনোদন এবং পর্যটনের বিকাশ। ফলে জলচক্রের অংশ হিসাবে বিভিন্ন জলজ ক্ষেত্রে জলজ বাস্তুতন্ত্র এবং বিনোদন রূপে মৎস্য আহরণ, নৌবিহার, সাঁতার প্রশিক্ষণ ক্ষেত্র ইত্যাদি তোমার গড়ে ওঠে। তাহলে দেখো এই হচ্ছে তোমার জলচক্রের তোমার গুরুত্ব, ঠিক আছে। তাহলে এই কতগুলো জিনিস মোটামুটি জানলে তোমরা জলচক্র সম্পর্কে একটা ধারণা করতে পারবে। এরপর দেখো এখানে যেটা আছে পরে হচ্ছে তোমার জলের প্রবাহ, ঠিক আছে। এটা একটা অন্য বিষয়। জলচক্রের একটা পার্ট হচ্ছে জলপ্রবাহ, অর্থাৎ ভূপৃষ্ঠের উপর দিয়ে যখন জলটা প্রবাহিত হচ্ছে বৃষ্টিপাতের পর, সেটা হচ্ছে জলপ্রবাহ বা রান অফ। এই রান অফটা সম্পর্কে আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি এই পার্টটাতে তোমরা জলচক্র সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমরা বুঝতে পারলে, এবং যখনই জলচক্রের কোনো প্রশ্ন আসবে তখন এই রকম একটা ছবি তোমরা দেওয়ার চেষ্টা করো, বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবে, তাহলেই মোটামুটি একটা ধারণা তোমাদের জন্মাবে। তাহলে এতদূর পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমরা একটু বুঝতে পারো তাহলে আমার ভালো লাগবে। একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।